নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তবে তার আগে চোখ রাখবো আজকে শিরোনামে। কুকুর দেখলেই হত্যা, মানসিক বিকৃতির শিকার হলদিয়ার যুবক, উঠছে প্রশ্ন, অভিযোগ দায়ের থানায়। পুজোর চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ হোটেল ম্যানেজারকে, অভিযুক্ত 3 জন পলাতক। ভূপতিনগরে সর্বধর্ম সমন্বয় কেন্দ্র, চলছে সমস্ত ধর্মের মানুষের মধ্যে ভাব বিনিময়। বাড়ি বাড়ি প্রচার, তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর মাতঙ্গিনীর মূর্তিতে মাল্যদান। শেষ হলো ব্রতচারী প্রশিক্ষণ শিবির, বিশেষ অতিথিদের উপস্থিতিতে একাধিক অনুষ্ঠান। ময়নায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, পরিচালনায় শ্যামাশ্রী মানব কল্যাণ সমিতি। ময়নায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিয়ে পথনাটিকা, মহিলাদের সচেতনতা বাড়ানোর প্রচেষ্টা। অন্ধদের তৈরি মোমবাতির চাহিদা তুঙ্গে, দীপাবলির মৌসুমে মোমবাতি তৈরিতে ব্যস্ত বিবেকানন্দ মিশন আশ্রমের দৃষ্টিহীনরা। বেলফুল চাষ করে সফল চাষি শোনালেন এই চাষের ইতিবৃত্ত। এলাম বিস্তারিত খবরে। কুকুর হত্যাই হবি। সারাদিন বাইকে ঘুরে মারার জন্য কুকুর খোঁজে হলদিয়ার অনুপ দাস। খাবারের লোভ দেখিয়ে পাথর ছুঁড়ে অথবা নলি কেটে নির্মমভাবে কুকুরদের হত্যা করে এই যুবক। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা অনুপের বাড়িতে চড়াও হন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। হবি যখন কুকুর হত্যা, তখন দৃশ্যটা ঠিক কেমন হয়? এরকমই এক দৃশ্যের সাক্ষী রইল হলদিয়া। কুকুর হত্যা করাই শখ হলদিয়ার রাধাবল্লভপুরের বাসিন্দা অনুপ দাসের। সময়টা কুকুরের প্রজননকাল। এই সময় নিজেকে অন্য কাজ থেকে বিরত রেখে কুকুর মারার কাজেই মন দেন বেশি করে। এমনই মানুষ অনুপ বাবু। বাড়ির পোষা কুকুরদের খাবারের টোপ দিয়ে বাইরে ডেকে এনে মারাও তার হবি। বছর দুয়েক ধরে এমনই হত্যা লীলা চালিয়ে যাচ্ছেন তিনি। হবে তোমরা একটা কমপ্লেন করো থানায় গিয়ে। আমরা তো একসঙ্গে ঠিক আছে স্যার, এক্ষুনি আমি কমপ্লেন থানায় গিয়ে যেখানে কুকুর দেখবে রড লেখা মেরে দিল। ওই ভদ্রলোকের বাড়ি ওখানে, ওই সামনে। ওর বাড়িটা কোথায়? আমার চোখের সামনে সোমবার হলদিয়ার রাধাবল্লভপুর গ্রামে একটি বাড়ির পোষা কুকুর যখন প্রসব করছিল, সেই সময় সদ্যজাত একটি কুকুর বাচ্চার নলি কেটে এবং অপর একটি শিশুকে পাথর ঠুকে তিনি হত্যা করেন। ঘটনার নৃশংসতায় ঘাবড়ে যায় কুকুর পালক পরিবারটি। সঙ্গে সঙ্গে পৌরসভায় পরিস্থিতির কথা জানানো হয়। পৌর কর্তৃপক্ষ থেকে থানা এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেওয়া হয়। পরিস্থিতি ঘোরালো বুঝে মা কুকুরটির নলি কেটে চম্পট দেয় অভিযুক্ত যুবক। জানা গেছে গত 4 দিনে প্রায় 7টি প্রসূতি কুকুর এবং তাদের বাচ্চাদের হত্যা করেছে হলদিয়ার রাধাবল্লভপুরের ওই বাসিন্দা। ঘটনায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা চড়াও হন অনুপের বাড়িতে। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংস্থার 12 জনের একটি দল থানার দ্বারস্থ হয়। পরিস্থিতির আঁচ পেয়ে গা ঢাকা দিয়েছে যুবক। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। আমার কুকুরটাকে মেরে দিয়েছে। আগে তো মেরেছিল 5টা 6টা কুকুর, একটা মাকে মেরে দিয়েছিল। তখন আমি কিছু বলিনি। তার মধ্যে আবার একটাকে ঘাড়ে করে মেরেছে, ডাউলি চটা মেরেছে। কে মেরেছে তারপর সেও নিখোঁজ, আরও একবার নিখোঁজ হয়ে গেছে। তারপর এটাকে আমি সজ্জানে দেখলাম, কালকে মারলো। আমি মারছে কেন? রোজ মারে, আমি কিছু বলি না। একটু মেরেছে, হয়তো খেতে দিয়েছে, মারছে। তা একেবারে তাকে শেষ করে দিল। বাচ্চা হতে হতে যাচ্ছে, দুটো বাচ্চা হয়েছে, তাকে মেরে ফেললো। মানে কি মারে কি ওই ব্যক্তিটাকে? অনুপ দাস, তার নাম গুটকে। মানে ওর পেশা হচ্ছে কুকুর মারা শখ। যে কুকুর রাস্তাতে গাড়িতে করে বাইকে করে রড নিয়ে যাবে, কাউ কুকুর দেখলে পা দিয়ে তাকে থানায় এফআইআর করা হয়নি এখন। এই মাত্র থানায় এফআইআর করেছি। তোমরা থানায় অভিযোগ করেছো? থানায় অভিযোগ করেছি। পুলিশ কি কোনোভাবে মানে তদন্ত করছে না? এখনো কিছু করেনি? পুলিশ এখনো আসেনি একবারও, তো বলছে আমরা যাব। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস।
পুজো চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ উঠল মন্দারমণিতে। উঠেছে টাকা ছিনতাইয়ের অভিযোগও। পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত অভিযোগকারী মন্দারমণিতে একটি হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত। অভিযুক্তরা পলাতক। কালীপুজোর চাঁদা না দেওয়ায় হোটেল ম্যানেজারকে মারধরের অভিযোগ। মন্দারমণির ঘটনা। জানা গিয়েছে, স্থানীয় একটি হোটেলের ম্যানেজার কৃষ্ণেন্দু গুছাইতকে বাড়ি ফেরার পথে রাস্তায় ফেলে মারধর করে স্থানীয় একটি ক্লাবের 3 সদস্য। ম্যানেজারের কাছ থেকে 2800 টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ। রাস্তা থেকে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ আহত ম্যানেজারকে উদ্ধার করে প্রথমে রামনগর হাসপাতালে পাঠায়, পরে তাকে কাথি হাসপাতালে ভর্তি করা হয়। মন্দারমণি কোস্টাল থানায় তপন দে, চিত্ত দাস ও বাঘা নামে 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও অভিযুক্তরা পলাতক। ঘটনা তদন্ত শুরু করেছে মন্দারমণি থানার পুলিশ। ঘটনা হচ্ছে আমাদের কালিন্দী গ্রাম পঞ্চায়েতে একটা পুজো হয়, সার্বজনীন কালী পুজো। তো মন্দারমণি চানা পরিষদে ম্যানেজার, ওখানে কাজ করি। তো আমাদের হোটেল অ্যাসোসিয়েশন থেকে ওখানকে একত্রিত হয়ে ওখানে একটা চাঁদা দেওয়া হয়। তো ওটা যথেষ্ট পরিমাণে টাকা দেওয়াও হয়েছে। তারপর গতকাল সকালে ওরা চাঁদার জন্য আসে। তো আমরা যথারীতি জানাই যে আমাদের ইনস্ট্রাকশন আছে যে অ্যাসোসিয়েশন থেকে যে চাঁদা দেওয়া হচ্ছে ওটাই করে কোনো পয়সা আমাদের বিয়ার করা হয় না। তো ওই কথা নিয়ে ওরা যাতায়াত ছেড়ে বলে যায়, তোর মালিককে আমি রাস্তায় দেখে নেব। 9:15 দিকে হোটেল থেকে বেরোয়, বেরিয়ে আসার পরে কাগজপত্র ক্রস করার পরে ওরা আমার জন্য ওয়েট করছিল, জানি না। তো আমি বাইক নিয়ে আসছিলাম, তো ওরা একটা এনফিল্ড বাইক নিয়ে 3 জন আমার পেছনে ধাওয়া করে। পুলিশ কি আপনাকে হসপিটালে ভর্তি করলো? হ্যাঁ, পুলিশ আমার বালিশান হসপিটালে ভর্তি করেছে। সেখান থেকে আপনাকে কাঁথি পাঠানো হয়েছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। সাম্প্রদায়িক বিদ্বেষের বর্তমান আবহে সর্বধর্ম সমন্বয়ের আলোচনা কেন্দ্র প্রতিষ্ঠিত হলো মুগবেড়িয়ায়। এখানে সমস্ত ধর্মের মানুষেরা এসে নিজেদের মধ্যে ভাব বিনিময় করার সুযোগ পাবেন। চারিদিকে এখন সাম্প্রদায়িক বিদ্বেষের আবহ, ধর্মনিরপেক্ষতার আদর্শ ফিকে। এরকম এক আবহে প্রতিষ্ঠিত সর্বধর্ম সমন্বয় কেন্দ্র। এটি একটি মুগবেড়িয়া অঞ্চলের সর্বধর্ম প্রার্থনা ক্ষেত্র। এখানে বুদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলমান, হিন্দু বিভিন্ন জাতির মানুষ এখানে এসে তাদের ধর্ম সম্পর্কে সকলকে আদান প্রদান করেন। এটি হচ্ছে প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দের একটি প্রজেক্ট। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার মুগবেড়িয়ায় স্থাপিত এই কেন্দ্রটি আদতে প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দের প্রকল্প। সব ধর্মের ধর্ম আলোচনার স্থান আমাদের কিরণানন্দ মন্ত্রী, তার প্রজেক্ট। সব ধর্ম এসে, যখন হিন্দু, খ্রিস্টান, মুসলমান সবাই এসে এখানে ধর্ম আলোচনা করে। সমস্ত ধর্মের মানুষের মধ্যে এখানে চলে ভাব বিনিময়, চলে আলাপ আলোচনা। পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়া সর্বধর্ম প্রার্থনা ক্ষেত্র। এখানে সমস্ত ধর্মের মানুষ আসেন নিজেদের ধর্মের মত বিনিময় করতে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আসেন এখানে প্রার্থনা ও নিজের ধর্মের কথা আলোচনা করতে। ভারতবর্ষে যেখানে সাম্প্রদায়িক হানাহানার ঘটনা ঘটেই চলেছে দিনের পর দিন, সেখানে এই দৃশ্য অত্যন্ত বিরল। জাহাঙ্গীর বাদশাহ, RCBS নিউজ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করলেন তমলুকের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে তিনি শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির গড়াইখালীর দাদা সাহেবের মাজারে চাদর চড়িয়ে প্রচারের সূচনা করেন। মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন তিনি। বাড়িতে বাড়িতে গিয়ে এদিন প্রচার সারেন তৃণমূল প্রার্থী। সে বালটা কি তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দিব্যেন্দু অধিকারী এখন বেরিয়েছেন বিভিন্ন গ্রামে প্রচারে। আমরা একটু কথা বলে নেব উনি কিভাবে প্রচার করছেন, সেটাই সমস্ত কিছু কথা বলে নেব। দিব্যেন্দু, দাদার জায়গায় আপনি এসেছেন, কিভাবে ভাবছেন? ভাবার কিছু নেই, বৃহত্তর ক্ষেত্র। আমি এলাকার বিধায়ক ছিলাম, একটা বিধানসভা কেন্দ্রের মধ্যে নিজের সীমাবদ্ধতা ছিল, সেটা একটা 7টা বিধানসভাকে নিয়ে একটা লোকসভা, স্বাভাবিক কারণে একটা বৃহত্তর জায়গা। আর তমলুক লোকসভার
মানুষ, এরা জাতীয়তাবাদী মানুষ, স্বাধীনতা সংগ্রামের অতীত ইতিহাস এদের সাথে যুক্ত। স্বাভাবিক কারণে এই এলাকায় আসতে পেরে নিজেকে নিজে ধন্য মনে হচ্ছে এবং এলাকার সকলেই জানে মাতঙ্গিনী হাজরার নাম জড়িত আছে, সুশীল ধারা, অজয় মুখার্জি, সতীশ সামন্ত, এই সময় বীর বিপ্লবীদের কথা, তাদের কথা স্মরণ করেই আমি মানুষের কাছে আসছি। দাদা যে কাজগুলো করতে কোন কাজগুলো বেশি গুরুত্ব দেবেন? না, মুখ্যত তো হলদিয়া বন্দরকে স্বশাসন দেওয়া, যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র বন্দর, অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর, সেই বন্দরটাকে কলকাতা পোর্ট ট্রাস্ট নিয়ন্ত্রণ করে। যে কথা আমরা শুভেন্দু বারে বারে বলেছেন, তার দাবি সংসদে ছিল, বাইরে ছিল, যে হলদিয়া বন্দরটাকে স্বশাসন দিয়ে হলদিয়া পোর্ট ট্রাস্ট গঠন করা। তার দাবি করব। নন্দীগ্রামের রেলপথ যেটা চক্রান্ত করে বন্ধ করেছে কংগ্রেস, অধীর চৌধুরীরা, সেই রেলপথকে চালু করার জন্য বলবো। এছাড়াও বৃহত্তর ক্ষেত্রে মানুষের আরো রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি যা যা সমস্যা আছে এগুলোর কথা নিশ্চয়ই তুলে ধরবো। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ময়নায় শেষ হলো ব্রতচারী প্রশিক্ষণ মহাশিবির। এদিন নানা অনুষ্ঠান পরিবেশন করেন ব্রতচারী প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। 18ই অক্টোবর শুরু হয়েছিল সারা বাংলা ব্রতচারী প্রশিক্ষণ মহাশিবির। এটি ছিল তাদের 5 বছরের উদ্যোগ। ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ছিল এই মহাশিবিরের শেষ দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এলাকা প্রদক্ষিণ করে ব্রতচারী ছাত্রছাত্রীরা। বিশেষ অতিথিদের উপস্থিতিতে ব্রতচারী ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার মানুষদের আনন্দ দেয়। উপস্থিত ছিলেন মহিষাদল রাজ কলেজের প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, তমলুকের রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী আত্মাব্রত নন্দজি, প্রধান শিক্ষক ও সাহিত্যিক সুশান্ত মণ্ডল সহ বিশিষ্টরা। শপথ নিতে হয়, আত্মমর্যাদা বাড়াতে হয় এবং শ্রমের যে মর্যাদা সেটাকে মূল্য দিতে হয়। ব্রতচারী আমাদের সেই শিক্ষা দেয়। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ময়নায়। উদ্যোগে ছিল শ্যামাশ্রী মানব কল্যাণ সমিতি। রক্তের অভাব মেটাতেই এই উদ্যোগ। রবিবার ময়না থানার গোকুলনগর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের কক্ষগৃহে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, পরিচালনায় শ্যামাশ্রী মানব কল্যাণ সমিতি। এটি তাদের 2য় বর্ষের প্রয়াস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোকুলনগর অঞ্চলের প্রধান কৃষ্ণপদ মাইতি, ময়না ইজমালিচক হাই স্কুলের শিক্ষক ও সাহিত্যিক সুশান্ত কুমার মাইতি, সমাজসেবী অভিজিৎ আদক সহ বিশিষ্টরা। ময়না সবুজ বাঁচাও মঞ্চের কর্ণধার। ওই দিনের মঞ্চ থেকে রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। আমাদের গ্রাম গোকুলনগর, আমরা উত্তরবুথ, গত 2 বছর ধরে আমরা কন্টিনিউ ব্লাড ডোনেশন ক্যাম্প করে চলে এসেছি। আমরা প্রত্যন্ত অঞ্চলে থাকা সত্ত্বেও এখানে গরিব কৃষক ভাই, চাষি ভাই, বেশিরভাগ মানুষ, তারা আমাদের সঙ্গ দিয়েছেন, তারা উৎসাহ দিয়েছেন। তাদের সেই উৎসাহে আমরা এরকম একটা সফলভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প সফল করতে পেরেছি। আমাদের খুব ভালো লাগে আজকে এরকম একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে ময়না সবুজ বাঁচাও মঞ্চ তারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমরা এমনিতেই জানি একটা গাছ একটা প্রাণ, আবার 1 ফোঁটা রক্ত একটি জীবন দান করে। তাই এই দুটি রক্তদান এবং বৃক্ষদান, দুটি মেলবন্ধন সেতু, এরা ভীষণভাবে আমাদের উপর প্রভাবিত করেছে। তাতে আমরা খুব উপকৃত, আনন্দিত এবং গর্বিত যে এরকম একটা সাধারণ জায়গায়, সাধারণ গ্রামে
এত দূর থেকে মানুষ এখানে এসেছেন রক্তদান করতে এবং ময়না সবুজ মঞ্চ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এই জন্য ওনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। ময়নায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বিষয়ক একটি পথনাটিকা অনুষ্ঠিত হলো। মহিলাদের সচেতন করাই ছিল এই কর্মসূচির উদ্দেশ্য। উদ্যোগে ছিল একটি গ্যাস বিতরণকারী সংস্থা। রবিবার ময়না থানার আনন্দপুর গ্রামে এলাকার মহিলাদের সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিয়ে একটি পথনাটিকা। উদ্যোগে ছিল একটি গ্রামীণ গ্যাস বিতরক কেন্দ্র। আপনি জানতে পারলেন যে এই কাঠের জালের উনুনে বা কেরোসিনের তেলে রান্না করলে মানুষের শরীরের কি কি ক্ষতি হয় বা পেট্রোলিয়াম মন্ত্রক থেকে যিনারা এসেছেন ইনাদেরকে একে একে আমরা বরণ করে নিচ্ছে আপনাদের এই পাড়ার মেয়ে, আমাদের বাড়ির মেয়ে অর্পিতা প্রধান এবং সুচিস্মিতা প্রধান। শোনো পশ্চিমবঙ্গ, শোনো দিয়া মন, উজ্জ্বলা যোজনার কথা করি গো বর্ণন, আহা করি গো বর্ণন, আহা করি গো বর্ণন। মানে যারা দারিদ্র সীমার নিচে তাদের জন্য একেবারে বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, বিনামূল্যে? হ্যাঁ, একদম বিনামূল্যে। আচ্ছা, কি রাত? দাদা, বৌদির তো অন্য কোনো অসুখ ছিল না। আচ্ছা, হ্যাঁ, গ্রামের অনেক ডাক্তার দেখিয়েছি, শহরেরও দেখিয়েছি। আচ্ছা, সবারই ওই একই কথা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে কিভাবে অল্প খরচে গ্যাস পাওয়া যায়, উনুনের জ্বালানিতে কি ক্ষতি হয়, গ্যাস ব্যবহারকারীদের কি লাভ হয়, এই সব নিয়ে পথনাটিকার মাধ্যমে মহিলাদের সচেতনতা বৃদ্ধি করা হয়। আজকে আমরা এই ময়না থানার আনন্দপুর গ্রামে আজকে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, যেটা উজ্জ্বলা যোজনার আওতায়। সেটার জন্য ওই পথনাটিকা দ্বারা এই গ্রামের মহিলাদেরকে উপকারিতা আর তার ক্ষতি কি হয় সেটা দুটো অভিনয়ের মাধ্যমে দেখানো হলো। এটা কিভাবে পাওয়া যায়, কিভাবে আবেদন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হলো। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। দীপাবলির 4-5 মাস আগে থেকেই এখানে ব্যস্ততা বাড়তে শুরু করে। চৈতন্যপুরের বিবেকানন্দ মিশন আশ্রমের দৃষ্টিহীনরা ব্যস্ত হয়ে পড়েন মোমবাতি তৈরির কাজে। তাঁদের তৈরি মোমবাতির বাজারে চাহিদা প্রচুর। এখন নাওয়া খাওয়া ভুলে মোমবাতি তৈরিতে ব্যস্ত দৃষ্টিহীনরা। চোখ খুলে সামনে তাকালে গভীর অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ে না। সর্বশক্তিমানের কাছে সব সময় প্রার্থনা, দু চোখে আলোর দৃষ্টি দাও। তবু জীবনকে কোথাও আটকে রাখতে চায় না তারা। তাই নিজের বন্ধ দুটি চোখ দিয়েও দীপান্বিতা অমাবস্যায় ঘরে ঘরে দীপাবলির আলো জ্বালাতে চায় হলদিয়ার চৈতন্যপুরের বিবেকানন্দ মিশন আশ্রমের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা। গত 5-6 মাস ধরে তারই কাজ চলছে আশ্রমে। আশ্রমের 16 জন ছাত্র কয়েক মাসে কয়েক হাজার মোমবাতি তৈরি করে ফেলেছে, যেগুলি বাজারে বিভিন্ন দোকান থেকে পৌঁছে যাবে ঘরে ঘরে। নিজেরা দু চোখে দেখতে পায় না, কিন্তু তাদের তৈরি মোমবাতি জেলে দীপাবলিতে গৃহস্থেরা যখন ঘর সাজাবে, আলোকিত করবে, সেটা ভেবেই আনন্দিত তারা। চৈতন্যপুর থেকে উত্তরে প্রায় 3 কিলোমিটার দূরে বিবেকানন্দ মিশন আশ্রম। আশ্রমের অধীনেই তৈরি হচ্ছে মোমবাতি। প্রকল্পের দায়িত্বে আছেন প্রভাস প্রামাণিক। 170 ব্যাগ মানে 50 কেজির বস্তা, 170 ব্যাগ তৈরি হয়েছে। 18 লক্ষ পিস। এই মোমবাতির ডিমান্ড কি রয়েছে মার্কেটে? মোমবাতির ডিমান্ড আমাদের কাছে রয়েছে, তবে আমাদের দৃষ্টিহীনদের দিয়ে তৈরি, সেই জন্য আমরা আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট পূর্ণ হয়ে গেছে। দিওয়ালির 4-5 মাস আগে থেকেই মোমবাতি তৈরির কাজ শুরু হয়ে যায়। কালী পুজোর জন্য এখন ব্যস্ততা তুঙ্গে। আশ্রমের তৈরি মোমবাতির ব্র্যান্ড নেম হলো ব্লাইন্ড মেড ক্যান্ডেল। প্যাকেটে লেখা থাকে, দৃষ্টিহীনদের তৈরি মোমবাতি ব্যবহার করুন। প্রতিবন্ধীদের স্বনির্ভর হওয়ার জন্য মোমবাতি তৈরি একটি বিশেষ প্রকল্প। দৃষ্টিহীনরাও যে সমাজে ব্রাত্য নয়,
এই কাজ সেটাই প্রমাণ করে। দৃষ্টিহীনদের নিয়ে কাজ করতে বরঞ্চ আমাদের কাছে খুব অভূতপূর্ব লাগে যে এই দৃষ্টিহীনরা মাঝে মাঝে যেটা ভাবি আমরা যে এটা এই এত বস্তা আছে এটাকে আমরা তৈরি করতে পারবো, তখন আমরা ওদের কাছে একটু টার্গেট করে দিই যে এইটা বৃহস্পতিবারের মধ্যে কি এইটা রবিবারের মধ্যে আমাদের তুলে দিতে হবে। ওরা জানি না কি এনার্জি পায়, ঠিক কথা অনুযায়ী ওরা আমাকে সঙ্গে সঙ্গে তখন উত্তরটা দিয়ে দেয় যে স্যার আমরা দেখবেন তুলে দেবো ঠিক এইবারের মধ্যে। সত্যি সত্যি ওরা সেইভাবে মেশিনটাকে চালিয়ে ওরা কাজ আমাদের ঠিক উদ্ধার করে দেয়। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন কৃষি কথায়। বেলফুল চাষ করে সফল চাষি। বাড়িতে পোষা গরুর গোবর জৈব সার হিসেবে কৃষিক্ষেত্রে প্রয়োগ করেন তিনি। তার এই ফুল চাষের আয় ব্যয়ের হিসেব এবং লাভের কথা জানালেন আমাদের ক্যামেরায়। বেলফুল চাষ করে এবার স্বয়ংসম্পূর্ণ চাষি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পারুলিয়া গ্রামের বেলফুল চাষি গৌর হরি কুচাইত। আমি যে 1 বিঘা বেল চাষ করি, বেলটা লাগানো হয় অ্যাকচুয়ালি আশ্বিন মাসের দিকে লাগানো হয় এবং ফুলটা উঠে ফাল্গুন থেকে কার্তিক মাস পর্যন্ত। কার্তিক মাস লাস্ট সিজন দিওয়ালির পর আমরা ফুল তোলা বন্ধ করে দিই, বাগান রেস্ট দিই, আবার মাঘ মাসে কাটিং করে আবার পুনরায় চাষের বেল ফুল তোলার জন্য পরিচর্যা শুরু করি। এবং এই বেল চাষ সে খরচা বলতে বেলের প্রথম পরিচর্যা 1 বিঘা জমিতে লাগানোর জন্য মজুর আর খাড়ি এইসব করে খরচা হয় প্রায় 15,000 টাকার মতো। দীর্ঘদিন ধরেই তিনি ফুল চাষের সঙ্গে যুক্ত। জমির 2 বিঘা জুড়ে গোলাপ চাষ করেন তিনি, কিন্তু গোলাপ চাষের পাশাপাশি 1 বিঘার ওপর এবছর বেল ফুল চাষ করেছেন। বাড়িতে পোষা গরুর গোবর জৈব সার বা ভার্মি কম্পোস্ট হিসেবে তিনি কৃষিক্ষেত্রে প্রয়োগ করেন। এবং আমার ঘরে গরু চাষ আছে, গরু থেকে কিছু কম্পোস্ট সার তৈরি করি, সেই সার দিই এবং বাজার থেকে সার কিনে খৈল, রাসায়নিক সার এইসব কিছু কিনে প্রয়োগ করা হয়। সারের জন্য খুব বেশি আমি যেহেতু কম্পোস্ট সার বাড়িতে আছে, সারের জন্য খুব বেশি টাকা ব্যয় করি না, 1,000-6,000 টাকা মতন ব্যয় করি। তারপর ওষুধে একটু খরচা হয়, সম্পূর্ণ ওষুধের উপরেই ফুলের কোয়ালিটি আর আনাসা এইসব নির্ভর করে। এতে প্রায় সারা বছরে 10,000 টাকা মতন খরচা হয়। সফলভাবে বেল ফুল চাষ করে এবার লাভের মুখ দেখলেন তিনি। তার বেল ফুলের চাষ পদ্ধতি এবং আয় ব্যয় সংক্রান্ত নানা তথ্য উঠে এলো আমাদের ক্যামেরায়। বেল চাষে সম্পূর্ণ নির্ভর করে সম্পূর্ণ রোগ পোকার দিকেই বিশেষ করে নজর রাখতে হয় এবং আগাছা পরিষ্কার করে রাখতে হয় এবং এতে বেশি সাদামাছি এবং বিঁধ পোকা আক্রমণ হয়। এই পোকা দমনের জন্য কিছু কীটনাশক ঔষধ প্রয়োগ করতে হয় এবং এই চাষ করে আমি সারা বছর মোটামুটি একটু লাভজনক অবস্থায় থাকি। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।